নমস্কার। আজকে আমার ভিডিওর বিষয় হলো এই আমাদের জীবনের যে সাফারিংস, অর্থাৎ দুঃখ, কষ্ট, যন্ত্রণা, বেদনা মাঝে মাঝে আমাদের জীবনে এসে ঢুকে পড়ে, যার উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই এবং আমরা জানিও না যে কখন কার জীবনে কিভাবে সাফারিংস চলে আসবে। আমরা জেনারেলি সাফারিংসকে বেশ ভয় পাই স্বাভাবিকভাবেই। আমরা মনে করি যে সাফারিংস মানে সামথিং মরবিড এবং আমরা সাফারিং থেকে পালাতে চেষ্টা করি, এড়িয়ে যেতে চাই। এবং আমরা দেখেছি যে আমাদের চারপাশে যখন কোনো মানুষের জীবনে সাফারিংস আসে, তার জীবনটা একটা ডিফিকাল্ট ফেজের মধ্যে যাচ্ছে, তখন আমাদের মধ্যে খুব কৌতূহল জন্মায়। সবার হয়তো নয়, কিন্তু বহু মানুষের মধ্যে এরকম একটা কৌতূহল জন্মায় যে ঠিক ওদের বাড়িতে কি হচ্ছে, ওরা কিভাবে সাফার করলো। তো এই যে আমাদের একটা কৌতূহল আসে, সবসময় যে সেটা তাদেরকে হেল্প করার জন্য আসে তা তো নয়। আমার মনে হয় যে এই যে কৌতূহলটা, সেটা একটা আমাদের ভেতরের একটা ইনসিকিউরিটি বলুন, বা আমাদের ভেতরে এই যে সাফারিংসকে নিয়ে একটা ভয় কাজ করে, সেটার জন্যই আসে। আমি আজকে ভাবলাম যে এই সাফারিংস নিয়ে আমাদের মধ্যে যে একটা ভয় রয়েছে, সেই চিত্রটাকে যদি একটু বদলে দেওয়া যায়। ধরুন আমি যদি বলি যে সাফারিংসের মধ্যেও একটা সৌন্দর্য খুঁজে পাওয়া যায়, বা সাফারিংস মানে সামথিং টু মার্ভেল। আপনারা অনেকেই হয়তো অবাক হবেন যে এটা আবার হয় নাকি, সাফারিংসের মধ্যে সৌন্দর্য। আসলে জানেন তো, গত 1 মাস ধরে আমি একটা বই পড়ছিলাম এবং বইটা আমি পড়ছি, বারে বারে পড়ছি, এবং প্রতিটি লাইন আমার মনে হচ্ছে যে আমার ভেতরটাকে একদম চেঞ্জ করে দিচ্ছে। এই বইটাই আমাকে এইরকম ভাবে সাফারিংসকে ভাবতে শেখালো। আমি ভাবলাম যে সেই জন্য যে আমি এই বইটা নিয়ে, এই বিষয়বস্তুটা নিয়ে একটা ভিডিও করি এবং অনেকের সাথে শেয়ার করি এই বিষয়টাকে। বইটার নাম আপনাদের অনেকের কাছেই পরিচিত। বইটার নাম হলো ম্যানস সার্চ ফর মিনিং এবং বইটার লেখক ভিক্টর ফ্র্যাঙ্কলিন। ভিক্টর ফ্র্যাঙ্কলিন এই বইটাতে এরকম অনেকগুলো কনসেপ্ট আমাদের জন্য নিয়ে এসেছেন, যেমন জীবনের মানে খোঁজার কেন প্রয়োজন, বা সাফারিংসটাকে আমরা কিভাবে দেখব, সাফারিংস থেকে বেরোবার জন্য কি আমাদের করা দরকার, এরকম নানা রকম বিষয়। তো আমি আজকে আরেকটা প্রশ্নের উত্তর এই ভিডিওটাতে খোঁজার চেষ্টা করব, উনার বইয়ের বিষয়বস্তুটাকে মাথায় রেখে, উনি কি বলছেন এই বিষয়ে সেটাই বলবো। যে প্রশ্নটা হলো যে এই যে আমাদের জীবনে সাফারিংস আসে, তার মানেই কি আমরা সাফার করব, আমরা কি প্রন টু সাফার? এই বিষয়ে উনি কি বলছেন? উনি বলছেন সাফারিংস আনঅ্যাভয়েডেবল, কিন্তু সাফারিংস আসা মানেই এটা নয় যে উই আর প্রন টু সাফার। এটা সত্য নয়, কারণ সাফারিংসটাকে আমরা একটা ট্রায়াম্প বা একটা জয়ের পথে নিয়ে চলে যেতে পারি। এমন একটা জয়, সেটা ইনার জয়, আমি কোনো মেটেরিয়াল সাকসেস বলছি না, এমন একটা জয়ের পথে নিয়ে চলে যেতে পারলাম যেটা হয়তো ওই সাফারিংসটা না এলে আমি পারতাম না। ভিক্টর ফ্র্যাঙ্কলিন বলছেন যে যখন কোনো মানুষের জীবনে এই সাফারিংসটা আসে, তো বেশ কিছু এক্সটার্নাল ফ্যাক্টর আমাদের জীবনে ঢুকে পড়ে, কিন্তু এই এক্সটার্নাল ফ্যাক্টরগুলো সবটা কন্ট্রোল করে না, কিছুটা কন্ট্রোল আমাদের হাতে থাকে। সেগুলো কি, সেগুলোই আমি আজকে এই ভিডিওর মাধ্যমে বলবো। এবং উনি বলছেন যে যে মানুষ নিজের সাফারিংসকে একটা ট্রায়াম্পের জায়গায়, একটা জয়ের জায়গায় নিয়ে চলে যেতে পারে, তাকে উনি বলছেন ওয়ার্দি অফ হিজ অর হার সাফারিংস। আমার রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গান, ভীষণ প্রিয় গান, সেটা লাইনটা হলো, আমি বহু বাসনায় প্রাণ প্রণে চাই, বঞ্চিত করে বাঁচালে মোরে। অর্থাৎ আমি যদি নিজের দুঃখটাকে ওই জায়গায় একটা জীবনটাকে একটা জয়ের দিকে নিয়ে চলে যেতে পারি দুঃখ থেকে, তাহলে সেদিন হয়তো আমি যখন পেছনের দিকে তাকাবো, তখন আমার মনে হবে এই কথাটাই, জীবনী বলুন বা ঈশ্বরই বলুন, যে তুমি আমাকে সেদিন বঞ্চিত করেছিলে, তাই আমি আজকে জীবনটাকে এখানে নিয়ে যেতে পারলাম। যদি বঞ্চিত না করতে আমি হয়তো পারতাম না। ভিক্টর ফ্র্যাঙ্কলিন উনি ঠিক কি বলেছেন এই বিষয়ে, এবং তার আগে আমি প্রথমে উনার নিজের ব্যাকগ্রাউন্ডটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি। ভিক্টর ফ্র্যাঙ্কলিন একজন অস্ট্রিয়ান সাইক্রিয়াটিস্ট বাই রিলিজিয়ান জিউস। উনি একজন হলোকস্ট সার্ভাইভার, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের নাৎসি বাহিনীর হাতে বন্দী হয়ে যান এবং প্রায় জীবনের 3 বছর কনসেন্ট্রেশন ক্যাম্পে ছিলেন, এবং তার মধ্যে
অসউইচ বলে যে একটা ক্যাম্প আছে, খুব নটোরিয়াস ক্যাম্প, সেখানেও উনি ছিলেন। এই ক্যাম্পটার কথা আলাদা করে বলছি কারণ এই ক্যাম্পটা মানুষের প্রতি অত্যাচারের একটা, বলা যায় যে একটা ইতিহাস গড়ে দিয়েছে যে কত নির্মম হতে পারে। এই ক্যাম্পটাতে একটা গ্যাস চেম্বার ছিল যার মধ্যে এই প্রিজনারদের ঢুকিয়ে দিয়ে বিষাক্ত গ্যাস দিয়ে মাস কিল করে মেরে ফেলা হতো। তো এইরকম সমস্ত ভয়াবহ এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে ভিক্টর ফ্র্যাঙ্কলিন 3 বছর কাটিয়েছেন, নিজের জীবনে এই সাফারিংসগুলোকে এক্সপিরিয়েন্স করেছিলেন। এবং উনি শুধু নিজের জীবন নয়, এর সাথে সাথে উনি এই হাজার হাজার প্রিজনার তাদেরকেও দেখেছেন, তাদের জীবন, তাদের সাফারিংস। তারপরে ওনার মধ্যে যে একটা প্রফাউন্ড উইশডম বলুন বা একটা ইনসাইট আসে, সেইটাকে উনি এই বইয়ের মধ্যে লিপিবদ্ধ করেন। যখন মুক্তি পেলেন তখন 9 দিনের মধ্যে এই বইটাকে উনি কমপ্লিট করে ফেলেন। এবং আমি যত উনার এই বইটা পড়েছি বা উনার কয়েকটা ভিডিও দেখছিলাম ইউটিউবে, উনি বারবার, আমার মনে হচ্ছিল উনার কথাগুলো শুনে যে উনি ছটফট করেছেন আমাদের সঙ্গে কথাগুলো শেয়ার করার জন্য, যে উনি নিজের লাইফটাকে এভাবে তুলে ধরেছেন, সাফারিংসগুলো সমস্ত বইটার ফার্স্ট পার্টে বলে দিয়েছেন। তারপরে উনি আলোচনা করেছেন যে কি উনার বক্তব্য। তো উনি বলছেন যে এই যে সত্য ঘটনা, আমাদেরকে বলতে চেয়েছেন যে এগুলো সমস্ত সত্য, আমি ডেমনস্ট্রেট করে দিচ্ছি যে আমার লাইফে এগুলো হয়েছে, এগুলো হয়, মানুষ সাফারিংস থেকে বা হতাশা থেকে এইভাবে বেরোতে পারে। আমাদের জীবনের মানে খোঁজা, সেটাকে খুব গুরুত্ব দিয়েছেন। আমাদের জীবনের মিনিং বা একটা পারপাসকে খোঁজা কেন প্রয়োজন। উনি বলছেন যে এই যে পারপাস বা আমাদের জীবনের মিনিং, এটা শুনলে মনে হয় একটা খুব অ্যাবস্ট্রাক্ট কিছু, খটোমটো কিছু, আমরা বুঝতে পারবো না, কিন্তু আসলে জিনিসটা খুব সাধারণ। এই যে আমাদের কাজকর্ম দৈনন্দিন বা আমাদের এই যে রিলেশনশিপ, এই সব কিছুর মধ্যে কিন্তু আমাদের জীবনের পারপাসটা লুকিয়ে থাকে। আমাদের বেশি কিছু অন্য জায়গায় খোঁজার দরকার পড়ে না, শুধু আমাদেরকে একটু নিজেকে টাইম টু টাইম প্রশ্ন করতে হয় যে এই যে আমি বেঁচে আছি, কি উদ্দেশ্য, কি পারপাসে বেঁচে আছি, তো তখনই একটা উত্তর আমরা খুঁজে নিতে পারি। এই পারপাসটা এমন একটা পারপাস যে সেটা আমি একমাত্র বেঁচে থাকলে সেটা সম্ভব করতে পারবো, আর আমি পৃথিবীতে না থাকলে কেউ এই জায়গাটা নিতে পারবে না। উনি বলছেন কোথায় কোথায় আমরা জীবনের পারপাস খুঁজতে পারি। এক হচ্ছে আমাদের কোনো কাজ বা আমাদের কোনো অ্যাচিভমেন্ট। ধরুন আমি একটা বই লিখছি, বইটা আমার সারা জীবন, আমি ওটাকে চাইছি যে ওটাকে আস্তে আস্তে করে ওটাকে পাবলিশ করব। তো আমি না থাকলে সেই বইটা সম্ভব হবে না, তাহলে এটা আমার একটা জীবনের পারপাস হতে পারে। আমার বাড়ির পেছন দিকে একটা খালি জমি পড়ে রয়েছে, আমি ওটাতে সবুজায়ন করছি, গাছপালা লাগাচ্ছি, এটাও আমার একটা জীবনের পারপাস হতে পারে। সেকেন্ড যে জায়গাটা আমরা নিজেদের জীবনের পারপাস খুঁজে পেতে পারি সেটা হলো ভালোবাসার মধ্যে। আমাদের ধরুন এই যে আমাদের সন্তানরা রয়েছে, আমরা তাদেরকে ভালোবাসি, আমরা চাই যে আমরা বেঁচে থাকতে থাকতে ওরা একটা প্রতিষ্ঠার জায়গায় পৌঁছে যাক। তো বা আমাদের জীবনে ধরুন কোনো বন্ধু আছে বা কোনো ফ্যামিলি মেম্বার, ইভেন আমাদের পরিবারের পোষ্য, তাকে আমরা ভালোবাসি। আমরা চাই যে আমরা জানি যে আমরা না থাকলে ওদের দেখাশোনা করার কেউ থাকবে না, সুতরাং এটাও আমার জীবনের একটা পারপাস হতে পারে। আরেকটা জায়গা উনি বলছেন যে সাফারিংস এর মধ্যেও কিন্তু জীবনের মানে খুঁজে পাওয়া যায়। তাহলে এখানে একটা প্রশ্ন আসে যে তার মানে কি জীবনের মানে খোঁজার জন্য আমাদের সাফারিংস এর মধ্যে ঢুকতে হবে? উনি বলছেন না, সাফারিংস যদি এমন হয় যে যার রিজনগুলো অ্যাভয়েডেবল, আমি চেষ্টা করে সেই রিজনগুলোকে সরিয়ে দিতে পারছি, তাহলে আমার সাফারিংস আমার জীবন থেকে সরে যাবে, আমি তাহলে সেটাই করব। কিন্তু যেখানে সাফারিংস আনঅ্যাভয়েডেবল, আমার কিচ্ছু করার নেই, সেইখানে কিন্তু আমাকে এই সাফারিংস থেকে বাঁচাতে পারে আমার জীবনের মিনিং বা পারপাস। কনসেন্ট্রেশন ক্যাম্পে কি ঘটেছিল সেটা আরেকটু বলছি, তাহলে আপনারা বিষয়টাকে ভালো করে বুঝতে পারবেন। উনি উদাহরণ দিয়ে দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে কিভাবে উনি প্রিজনারদের সাফারিংস থেকে বাঁচিয়েছেন। যখন উনারা বন্দী হয়ে কনসেন্ট্রেশন ক্যাম্পে গেলেন, উনি বলছেন যে প্রথম দিকে আমাদের মধ্যে একটা হোপ ছিল, আমরা ভাবছিলাম যে আলটিমেটলি হয়তো এখান থেকে মুক্তি পেয়ে যাব, একদিন ছাড়া পাবো, কিন্তু আস্তে আস্তে সেই হোপটা চলে গেল। ওনারা তখন বুঝে গেলেন যে এখান থেকে হয়তো বেঁচে কোনোদিন বেরোতে পারবো না, বা আদৌ বেরোতে পারবো কিনা এই কনসেন্ট্রেশন ক্যাম্প থেকে, সেটাও ওনাদের সেই আশাটাও চলে গেল। এখানে এই প্রিজনাররা ধীরে ধীরে একটা হতাশার দিকে ঝুঁকে যাচ্ছিল। এমন হতাশা যে সকালবেলা ঘুম থেকে উঠে এই প্রিজনাররা পড়ে যাচ্ছে এবং তাদেরকে তোলা যাচ্ছে না, তাদেরকে মারা হচ্ছে, তাদেরকে গ্যাস চেম্বারের ভয় দেখানো হচ্ছে, কিছুতেই এরাতে নড়ানো যাচ্ছে না, এবং তারা ইভেন নিজের এক্সক্রেটার মধ্যে
পড়ে রয়েছে, সেইভাবেই পড়ে থাকলো এবং আলটিমেটলি অসুখ বিসুখে এফেক্টেড হয়ে ওইখানেই মারা গেল। এবং এদের মধ্যে আরেকটা জিনিস এলো, সেটা হচ্ছে যেটাকে ভিক্টর ফ্র্যাঙ্কলিন বলছেন যে প্রিমিটিভ লাইফে চলে গেল এরা। কিরকম প্রিমিটিভ লাইফ? মানে এদের মধ্যে যে মানুষের যে রিয়াকশনগুলো থাকে, একটা জিনিস দেখলে আমাদের কষ্ট হচ্ছে, ওটা দেখলে দুঃখ, ভয়, ভালোবাসা, সিম্প্যাথি, এসব চলে গেল। একটা একটা অ্যানিম্যালদের মতো জীবনযাপন করতে শুরু করলো এই প্রিজনাররা। এটা বেসিক্যালি একটা ভয় থেকে, কারণ উনি বলছিলেন, একটা উদাহরণ দিচ্ছিলেন যে যেমন ধরুন একজন প্রিজনার, সে ল্যাট্রিন পরিষ্কার করতে করতে কোনো একটা ময়লা এসে তার মুখে পড়েছে, ও এরকম করে মোছার চেষ্টা যেই করলো, তাকে গার্ড এসে মারতে শুরু করলো। এরকম নানা ইনস্ট্যান্স, যে এরা এত মার খেত কথায় কথায়, প্রচণ্ড অত্যাচার, যে এরা তারপরে ধীরে ধীরে নিজেদেরকে একটা খোলসের মধ্যে ঢুকিয়ে দিল, যে এর বেশি রিয়াকশন করতেই তাদের ভয় করতে শুরু করলো। এবং প্রিমিটিভ লাইফ আরেকটা বলছেন যে এই যে হিউম্যান রিয়াকশনসগুলো চলে গেল, এছাড়া এরা শুধু ওই খাবার আর একটু ঘুম আর একটু গরম জলে স্নান করব, এর বাইরে আর কোনো কিছু ভাবনা করার এদের আর শক্তি ছিল না। উনি একটা সিচুয়েশন বলছেন যে একজন প্রিজনার মারা গেছেন, তার ডেড বডিটা রাখা রয়েছে, অন্য প্রিজনাররা আসছে ওখানে, কিন্তু এই প্রিজনাররা এসে তাদের কিরকম রিয়াকশন, যে এই যে প্রিজনার মারা গেছে তার বডির পাশে বাটিতে তার আধ খাওয়া আলু পড়ে রয়েছে, সেই আলুটা তুলে নিয়ে তারা খাচ্ছে। এই মৃত প্রিজনারের পা থেকে জুতো খুলে নিজের পায়ে পরে দেখছে যে সেটা তার নিজের পায়ে হয় কিনা, বা ওই প্রিজনারের কোটের থেকে একটা সুতো তুলে নিয়ে যাচ্ছে, মানে এগুলোও তাদের কাছে ভীষণ ভ্যালুয়েবল। এরপরে দেখা যাচ্ছিল যে এরা সুইসাইড করার প্রবণতা, এবং এই ক্যাম্পের মধ্যে একটা রুল ছিল যে কেউ যদি সুইসাইড করে, আমি চোখের সামনে দেখছি আমার কোনো বন্ধু সে সুইসাইড করছে, আমি কিন্তু তাকে বাঁচাতে পারবো না, এটা ব্যান্ড। তখন ভিক্টর ফ্র্যাঙ্কলিন, যেহেতু উনি একজন সাইকিয়াট্রিস্ট, উনি ভাবছিলেন যে আমাদেরকে এই প্রিজনাররা সুইসাইড করার জায়গায় পৌঁছানোর আগে, মানে মানসিকভাবে ওই জায়গায় পৌঁছানোর আগে ওদেরকে আটকে দিতে হবে। তো কিভাবে আটকাবেন? উনি বললেন যে আমরা লক্ষ্য করছিলাম যে এই প্রিজনাররা যখনই হোপ তাদের জীবন থেকে চলে যাচ্ছে, মানে জীবনের পারপাস যখন চলে যাচ্ছে, তখনই এরা মারা যাচ্ছে। কিরকম? যে একজন প্রিজনার একদিন স্বপ্ন দেখলো যে 30 মার্চ ওকে বন্দিত্ব থেকে মুক্তি দেওয়া হচ্ছে, সবাই যে যার ঘরে ফিরে চলে যাচ্ছে। তো এই আশাটা, স্বপ্নটা দেখার পর তার খুব বাঁচতে ভালো লাগছে, সে খুব খুশি ছিল। কিন্তু ধীরে ধীরে যখন দেখা গেল যে এটার সম্ভব হওয়ার, মানে বাস্তবায়িত হওয়ার আর কোনো চান্স নেই, তখন এই প্রিজনার অসুস্থ হতে শুরু করলো। 29শে মার্চ তার হাই ফিভার, এবং 31 মার্চ সেই প্রিজনার মারা গেল। এরকম আরো ঘটনা উনি বর্ণনা করেছেন, যে যেই আশাটা চলে যাচ্ছে তখনই এরা মারা যাচ্ছে। তখন ভিক্টর ফ্র্যাঙ্কলিন বললেন যে এদেরকে একটা আশা দেখাতে হবে, জীবনের পারপাস, একটা ওয়াই। এবং উনি একটা কোটেশন বারবার বলেছেন, রেফার করেছেন উনার বইতে। কোটেশনটা উনার নয়, কোটেশনটা হলো একজন বিখ্যাত ফিলোসফার নিৎজে। তার লাইনটা হলো যে হি হু হ্যাজ আ ওয়াই টু লিভ ক্যান বেয়ার উইথ অলমোস্ট এনি হাউ। জীবনের এই জন্য আমাদের একটা ওয়াই দরকার, এবং সেই ওয়াইটা যদি আমরা খুঁজে পাই, তাহলে আমরা যে কোনো সার্কামস্টেন্সেস থেকে সার্ভাইভ করতে পারবো। তখন উনি এই বন্দীদের জীবনের ওয়াইটাকে খুঁজে সামনে এনে দেওয়ার চেষ্টা করতে শুরু করলেন। দুটো কেস উনি বলেছেন, যে একজন সায়েন্টিস্ট, উনি বই লিখছিলেন, বইটা অসমাপ্ত ছিল, উনি বললেন যে তোমাকে বেঁচে বাড়ি যেতে হবে যাতে ওই বইটাকে তুমি কমপ্লিট করতে পারো, এটা তোমাকে করতে হবে, তোমাকে বেঁচে থাকতেই হবে। এবং আরেকজনের কথা বলেছেন যে তার একটি বাচ্চা তার দেশে ছিল, বড় হচ্ছিল, তো উনি ভিক্টর ফ্র্যাঙ্কলিন এই প্রিজনারকে বললেন যে ওই বাচ্চাটার জন্য তোমাকে বেঁচে থাকতে হবে, তুমি বেঁচে না থাকলে কিন্তু ওকে মানুষ করা যাবে না। এরকম নানা জিনিস বলে এদেরকে মোটিভেট করার চেষ্টা করছিলেন যে বাঁচার জন্য, এবং এখানেই জীবনের পারপাস বা মিনিংটার গুরুত্ব উনি বুঝিয়েছেন। তো উনি বলেছেন যে এই দুটো মানুষকে, এদের দুজনের কথা বলেছেন যে আমি সুইসাইড থেকে আটকে দিতে পেরেছিলাম। এবার এমন অনেক প্রিজনার ছিল যাদের এই পারপাস বলে কিছু কাজ হচ্ছে না, তারা এতটাই হতাশ যে তারা বলছে যে আমাদের জীবন থেকে আর কিচ্ছু পাওয়ার নেই, আমাদের সব শেষ হয়ে গেছে। মানে এক একজন প্রিজনারের এক একটা করুণ কাহিনী। একজনের 6টা সন্তান এবং তার ওয়াইফ,
সবাইকে মেরে দেওয়া হয়েছে। তো এইসব মানুষকে উনি কি বোঝাবেন? উনি এদেরকে তখন বললেন যে জীবনের কাছ থেকে তুমি কি চাও সেটা ভেবো না, তুমি দেখো যে জীবন তোমার কাছ থেকে কি চাইছে, কি ইঙ্গিত দিচ্ছে জীবন তোমাকে। আমি নিজের জীবনের একটা ছোট্ট ঘটনা এই প্রসঙ্গে একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমার এক ভাই কয়েক মাস আগে আমাকে ফোন করে বলল যে দিদি তোমার সাথে একটু কথা বলতে পারি? তা আমি বললাম ঠিক আছে আয়। আমি অফিস থেকে বেরিয়ে যখন ওর সাথে দেখা করলাম, ওকে দেখে আমি বুঝতে পারলাম যে ওর জীবনে একটা কিছু ভয়ঙ্কর ঘটে গেছে। ওকে নিয়ে আমি একটা রেস্টুরেন্টে গিয়ে বসলাম এবং আমি দেখলাম যে ওর খুবই খারাপ অবস্থা মানসিকভাবে। শুনলাম যে ওর স্ত্রী ওর মেয়েকে নিয়ে ওকে ছেড়ে চলে গেছে। তো ওকে আমি যখন বললাম যে কিছু খেতে, ও বলল যে না আমি খাবো না, আমার বমি হয়ে যাবে। এবং ও বেশ কয়েকবার সুইসাইডের কথাটাও বলল যে আমার আর সুইসাইড করা ছাড়া আর কিছু করার নেই। তখন আমি ভাবলাম বসে বসে যে ওকে আমি কি বলবো? কারণ একটা মানুষকে পাহারা দিয়ে রাখা যায় না, মানে আমি যতটা বুঝি যে যখনই সে চোখের আড়াল হবে সে একটা কিছু কাণ্ড ঘটিয়ে বসবে। তখন আমি আমার নিজের জীবনে যা অভিজ্ঞতা হয়েছে বা এইসব বই পড়ে আমি যা বুঝেছি, আমি সেটাকে প্রয়োগ করার চেষ্টা করলাম ওর উপরে। আমি তখন ওকে বললাম যে তোর কাছ থেকে তোর স্ত্রী এবং তোর সন্তান দূরে চলে গেল, ফ্যামিলিটা তোর শেষ হয়ে গেল, কিন্তু তোর কাছে কি কি আছে তুই সেটা একবার দেখ। তোর চাকরিটা আছে? ও একটা স্কুলে চাকরি করতো। ও বললো যে হ্যাঁ আছে, কিন্তু আমি মাসখানেক ধরে যাচ্ছি না ওখানে। তাই বললাম দেখ তোর একটা উপার্জন আছে, তোর একটা মাথা গোজার ঠাঁই আছে, তোর স্কুলের কিছু সহকর্মী আছে যাদের সঙ্গে তুই গিয়ে একটু বসতে পারবি, তুই চা খেতে পারবি, তোর একটু সময় কাটবে, সেটাও আছে। এবং তোর সাথে এই 400টা স্টুডেন্ট আছে, 400টা বাচ্চা যারা প্রত্যেক দিন গত 1 মাস ধরে তোর ক্লাসের সময় তোর জন্য অপেক্ষা করছে যে স্যার আসবেন আমাদেরকে পড়াবেন, কিন্তু তুই যাচ্ছিস না। তুই একটা কাজ কর, তুই কাল থেকে স্কুলে চলে যা। আমি বললাম দেখ জীবন তোর কাছে এটাই চাইছে যে তুই একটা সন্তানের বাবা হবি না, তুই এই 400টা সন্তানের তুই বাবা হবি। তো ওকে তখন আমি বললাম যে তুই এখন বাড়ি যা, বাড়ি গিয়ে তুই চাল ডালের অর্ডার দে অনলাইনে, দিয়ে রান্না করে খেয়ে কাল থেকে তুই জয়েন করবি। তো ও তখন আমাকে বললো যে আমি হাত পুড়িয়ে রান্না করব, অর্থাৎ ও কোনোদিন রান্না টান্না করেনি, ওর স্ত্রী রান্না করেছে, ও খেয়েছে। আমি বললাম যে হ্যাঁ করবি, কারণ জীবন তোর কাছ থেকে এটাই চাইছে যে তুই স্বাবলম্বী হবি। তো আমি যখন ওকে এই কথাগুলো বলছিলাম যে ও আমার মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল, আমার নিজেরও ভীষণ কষ্ট হয়েছিল। যাই হোক, তো একটাই ভালো খবর যে পরবর্তীকালে কিন্তু ও ঘুরে দাঁড়িয়েছিল, ও সেই সাফারিংসের কাছে নতজানু কিন্তু হয়নি। যাই হোক, এবার আমি আবার ভিক্টর ফ্র্যাঙ্কলিনের কথাতে ফিরে যাচ্ছি। ভিক্টর ফ্র্যাঙ্কলিন আরেকটা কথা বললেন। উনি বলছিলেন যে এই কনসেন্ট্রেশন ক্যাম্পে এত অত্যাচার, এত মারামারি, এত মৃত্যু, যে ওখানকার প্রিজনাররা বেশিরভাগই এই বিহেভিয়ারটাকে অ্যাকোয়ার করছিল, যে ওরা নিজেদের মধ্যে সর্বক্ষণ মারামারি করছে, ঝগড়া করছে, কথায় কথায় রেগে যাচ্ছে, ইরিটেটেড হচ্ছে। তো উনি তখন একটা প্রশ্ন করলেন যে একটা মানুষের এই যে বিহেভিয়ারটা করছে একটা সাফারিংসের সময়, সেটাই কি পুরোটাই তার সারাউন্ডিংস? তার উত্তরে উনি বললেন যে না, এর পুরোটা সারাউন্ডিংস নয়। কারণ কিছু প্রিজনার এইরকম সারাউন্ডিংসে, সেম সারাউন্ডিংসে রয়েছিল, কিন্তু তারা এই ব্যবহারগুলোকে ইমবাইব করছিল না। তারা এরকম সিচুয়েশনেও অন্য প্রিজনারদের সাহায্য করছে, তাদেরকে সিম্প্যাথি দেখাচ্ছে। ইভেন উনি বলছেন যে ওই যে ওদের বরাদ্দ ব্রেডটুকু, ছোট্ট এক টুকরো ব্রেড, সেটা পর্যন্ত তারা প্রিজনারদের সঙ্গে ভাগ করে দিচ্ছে প্রিজনারদের মধ্যে। উনি বললেন যে একই সারাউন্ডিংস, কিন্তু এরা নিজের ডিগনিটি বা নিজের এই সিম্প্যাথি, এমপ্যাথি, এগুলো কোনোটাই তারা কিন্তু হারাতে দিল না, তারা এগুলোকে ধরেছিল। যদিও উনি বললেন যে খুব কম সংখ্যক মানুষ এটা করতে পেরেছিল, কিন্তু যদি একজনও পেরে থাকে সেটাই প্রুফ করে যে মানুষ চাইলে পারে। তো এটা কি, এই যে কেন ওরা পারলো? উনি বলছেন যে এটা হচ্ছে মানুষের কাছ থেকে সবকিছু ছিনিয়ে নিয়ে চলে যাওয়া যায়, কিন্তু একটা জিনিস নেওয়া যায় না, সেটা হচ্ছে তার লিবার্টি টু টেক ডিসিশন, চয়েস অফ ডিসিশন। এটার যে ফ্রিডমটা একটা মানুষের মধ্যে থাকে, সেটা কিন্তু তার কাছ থেকে নিয়ে নেওয়া যায় না। উনি ঠিক কি বলছেন সেটা বলি। উনি বলছেন যে
Everything can be taken from a man, but one thing, the last of the human freedoms, to choose one's attitude in any given set of circumstances, to choose one's own way. এবং আরেকটা কথা যেটা খুব সুন্দর, for what then matters is to bear witness to the uniquely human potential at its best, which is to transform a personal tragedy into a triumph, to turn one's predicament into a human achievement. এই যে আমাদের জীবনেও ধরুন এই যে সাফারিংসগুলো আসে, সেই সময় কিন্তু আমাদের একটা ডিসিশন নিতে হয় যে আমি ঠিক কী করব। এবং আমার মনে হয় যে এইসব ট্রায়ালিং সিচুয়েশনে আমাদের মোরাল ভ্যালুসটা একটা পরীক্ষার সম্মুখীন হয়, যে আমি এই যে সাফারিংসের থ্রুতে আমার জীবনে সারাউন্ডিং থেকে কিছু ফ্যাক্টর, এক্সটার্নাল ফ্যাক্টর আমার জীবনে ঢুকে পড়লো, আমি কি তার কাছে নতজানু হব, নাকি আমি পরাজয় স্বীকার করব না। এরকম বহু মানুষ আমাদের সামনে রয়েছেন যাদের জীবনটায় সাফারিংস এসছে, কিন্তু তারা সেই সাফারিংসটার থেকে নিজের জীবনটাকে একটা ওই ট্রায়াম্পের দিকে নিয়ে চলে গেছেন। যেমন ধরুন এপিজে আব্দুল কালাম বলতে পারি, স্টিফেন হকিংস, এবং একটা মানুষের নাম আমি স্পেশালি বলবো, ওনার নামটা আমি লিখে রেখেছি, ওনার নামটা হলো যে নিক ভয়েচেক। ওনাকে এই ছবিটা দেখলে আপনারা আইডেন্টিফাই করতে পারবেন। এই মানুষটি হাত পা না নিয়ে জন্মেছিলেন না, একসময় সুইসাইড করতেও গিয়েছিলেন, সেখান থেকে ওনাকে বাঁচানো হয়েছিল এবং তারপরে উনি নিজের জীবনটাকে কোন জায়গায় নিয়ে চলে গেছেন। আমার জীবনে ধরুন একটা সাফারিংস এসেছে, আমার কোনো বিচ্ছেদ হয়েছে, আমার ভেতরে একটা শূন্যতা চলে এসেছে, এবার আমাকে বন্ধুরা ডাকছে যে চলে আয়, আমরা সবাই মিলে একটু ড্রিঙ্কস করি এবং আমাদের শূন্যতাটাও মিটে যাবে, একটু তোর সময়ও কাটবে। তো আমি কি করব? আমি কি সেটাতে যাব, নাকি আমি আমার এই শূন্যতাটা কিভাবে কাটানো যায় সেটা আমি বই পড়েও করতে পারি, আমি ভিক্টর ফ্র্যাঙ্কলিনের বইটাও হাতে তুলে নিতে পারি। তো এটাই আমার চয়েস অফ ডিসিশন, আমি কি করবো, এবং এটাই আলটিমেটলি শেপ দেয় যে আমার জীবনটা কোন জায়গায় গিয়ে পৌঁছবে। আমাদের প্রতিটি ঘন্টা, প্রতিটি দিনের ডিসিশন, এটাই কিন্তু আলটিমেটলি আমার জীবনকে শেপ দেয়। সুতরাং আমাদের সাফারিংস লাইফে এলে আমাদেরকে এটাই দেখতে হয় যে আমরা নিজের জীবনটাকে ভিক্টর ফ্র্যাঙ্কলিনের কথায় ওয়ার্দি অফ সাফারিংস করতে পারছি কিনা, সেই জায়গাটাই আমাদের জীবনের একটা আলটিমেট শেপ দেবে যে আমরা সাফারার হলাম না ট্রায়াম্পের পথে হেঁটে গেলাম। আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবেন, নমস্কার।